আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যতদূর চোখ গেছে, চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে, গুলি করে তা স্তিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনই এখানে ফিরতে না পারেন সেই ব্যবস্থাই করেছে সেনারা। গাজার উপত্যকায় ইসরায়েলি সেনাদের গণহত্যার বিবরণ এটি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। শুধু তাই নয়, বাফার জোনকে ফিলিস্তিনিদের জন্য কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা একজন সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর 500 মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো, হোক সে নারী বা শিশু। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এই সেনা বলেন, 2023 সালের অক্টোবরে তারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখেছি আমরা তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। দখল বিরোধী এই গ্রুপের প্রতিবেদনে জানা গেছে, গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস করেছে ইসরায়েল। ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকার দেন 5 জন। এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে। অবিরাম বোমাবর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফার জোনের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সবকিছুকে হার মানিয়েছে। এপির খবরে ওই 5 সেনা জানান, বাফার জোনের ফসলের মাঠ, সেচের পাইপ, শস্য, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েলের প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা, যাতে সেখানে হামাসের কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান। সেনারা জানান, তারা এত পরিমাণ স্থাপনা ধ্বংস করেছে তা গুণেও বলতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি তিনি। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। গাজা একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না। অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। অপরদিকে নেতানিয়াহু ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরায়েল এবং ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি। নেতানিয়াহু বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন। তিনি মনে করেন এটি সঠিক কাজ। বৈঠকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু। বলেন, তারা জিম্মিদের সবাইকে মুক্ত করতে চান, এজন্য তারা আরেকটি চুক্তি নিয়ে কাজ করছেন। এটি সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন এই কথা। তিনি জানান, সোমবার লোহিত সাগরেও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের অধিকৃত ইয়াফা শহরের একটি সামরিক টার্গেটে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ বাহিনী। এছাড়া একই দিন লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিদের নৌ ইউনিট। হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর এই ধরনের হামলা অব্যাহত থাকবে। ইয়াহিয়া সারি বলেন, গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনিদের লড়াই অব্যাহত থাকবে। গাজার প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ মানুষদের প্রতি সংহতি জানিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা দেন। গাজায় ইসরায়েল আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে হুথিরা। তাদের দমাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালালেও হুথিদের নিবৃত করা যায়নি। তারা প্রায় নিয়মিতই ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। এদিকে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ইসরায়েল রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন। জোটের নেতারা জানিয়েছেন, যদি ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে জেরুজালেম পোস্টকে বলেন, রুয়ান্ডার তুতসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে রোববার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর পুনর্নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু কর্মসূচি স্থলে তাকে দেখেই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইসরায়েলকে লক্ষ্য করে বিষোদ্গার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। গাজায় একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতির গুঞ্জনের মধ্যে এই বিষয়ে তেল আবিবের এমন অবস্থান স্পষ্ট করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ত্রাণ সরবরাহ আটকে দেওয়ায় ক্ষুধার সঙ্গে লড়াই করতে হচ্ছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে। শিশুদের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, 50টিরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে থাকায় উপত্যকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। খাবারের জন্য লোকজন মরিয়া হয়ে উঠেছে, অথচ ত্রাণবাহী ট্রাক কোনো কাজে লাগছে না। গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর ও অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। কায়রোয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানান তিনি। জেনারেল সিসি বলেন, আমরা এই বিষয়ে একমত হয়েছি যে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বলপূর্বক বিতাড়িত করার কোনো আহ্বান গ্রহণযোগ্য হতে পারে না। ইতিমধ্যে গাজার প্রায় অর্ধেক এলাকার দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা শহরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে সেখানকার বাসিন্দাদের বলপূর্বক উচ্ছেদ করেছে তারা। ইসরায়েলের একটি সামরিক করিডোর স্থাপনের কাজ চলছে এখানে। সেনারাও ওই এলাকায় কাছাকাছি যাওয়া যে কারোর উপর নির্বিচারে গুলি করছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। গতকাল নাবলুস শহরের সব প্রবেশপথ বন্ধ করে দেয় তারা। শহরটিতে আসা যাওয়া বন্ধ করে নতুন গেট ও সামরিক চেকপয়েন্ট স্থাপন করা হয়। ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। এছাড়া ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে জানান ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ের হবে। এছাড়া তিনি সতর্ক করে দেন, আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন ডেকে আনবে। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সম্ভাবনা উত্থাপন করেছিলেন। বিবিসি বলছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন। মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিলেন। ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, শনিবার ইরানের সাথে আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সাথে সরাসরি কাজ করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে। তেমনটি হলে এটি হবে দুর্দান্ত। ট্রাম্প বলেন, আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে। তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আঞ্চলিক আলোচনা সফল না হয় তবে আমি আসলে মনে করি সেটা খুব ইরানের জন্য খারাপ দিন ডেকে আনবে। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেননি। এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোন কর্মকর্তারা এতে জড়িত সেসবও কিছু বলেননি। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন এবং তেহরান আগামী 12 এপ্রিল ওমানে বৈঠক করবে। চীনা পণ্যের উপর আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে চীন বলেছে তারা এই যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেন, চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি মার্কিন হুমকি ভুলের উপর ভুল, যা আরও একবার যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। তিনি বলেন, চীন কখনো এগুলো সহ্য করবে না। এর আগে ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কের ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে, যা থেকে রেহাই পায়নি মার্কিন পুঁজিবাজারও। নাইকি, অ্যাপল এবং টার্গেটের মতো বড় কোম্পানিগুলোর শেয়ার মূল্য সবচেয়ে বেশি দরপতন ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে চীনকে সবচেয়ে বড় শোষক বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি লিখেছেন, সবচেয়ে বড় শোষক চীনের বাজার ভেঙে পড়েছে। তারা আমার সতর্কবার্তা উপেক্ষা করে পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও 34% শুল্ক আরোপ করেছে, যা তাদের আগের অবিশ্বাস্য উচ্চ শুল্কগুলোর উপর বসানো হয়েছে। আরেক পোস্টে ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বলেছেন, এই 34% শুল্ক আগামীকাল মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার না করলে পরদিন চীনের উপর আরও 50% শুল্ক আরোপ করবেন তিনি। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প শুরুতে চীনের উপর 20% শুল্ক আরোপ করেছিলেন। এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও 34% শুল্ক বসান।
সর্বশেষ হুমকি বাস্তবায়িত হলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% ছাড়িয়ে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।